রাজধানী ঢাকা থেকে ভারতের ত্রিপুরা রাজ্যের আখাউড়া সীমান্ত অভিমুখে যাচ্ছে বিএনপির ৩ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের লং মার্চ। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দেয়া হয়েছে এই কর্মসূচি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সকাল ৮টায় শুরু হতে যাচ্ছে এই কর্মসূচি। এর আগে গত সোমবার এক সংবাদ সম্মেলনে যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না জানান, ভারতীয় কিছু মিডিয়া সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টে বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে। এছাড়া আগরতলায় সহকারী হাইকমিশনের সহিংস ঘটনায় দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর নীরবতাকে ভারত সরকারের মৌন সমর্থন বলেই মনে করছেন তারা। কূটনীতিক মিশনে সহিংসতা সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবেও দেখছেন তারা। সে কারণেই দিল্লির ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত গুজব সৃষ্টি ও ফ্যাসিস্ট পুনর্বাসন চেষ্টার বিরুদ্ধে এই লং মার্চ বলে জানানো হয় ওই সংবাদ সম্মেলনে। সাইবার নিরাপত্তা আইন নিয়ে বিতর্ক ঘোচাতে আইন সংশোধনের দাবি উঠেছে অনেকবার। সম্প্রতি সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। বিশ্লেষকরা বলছেন, বাক স্বাধীনতার জন্য হুমকি এমন দুটি ধারা বাদ দেয়া হলেও জামিন অযোগ্য ধারা ও পরোয়ানাবিহীন গ্রেপ্তারের মতো বিতর্কিত বিষয় রয়েই গেছে। প্রথমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, পরে ডিজিটাল নিরাপত্তা আর সবশেষ সাইবার নিরাপত্তা আইন 2023। বারবার ধারা আর নাম পাল্টালেও আইন নিয়ে বিতর্ক কখনোই কমেনি। বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহৃত হয়েছে রাজনৈতিক ও ব্যক্তিগত শত্রুতায়, যার অধিকাংশ ভুক্তভোগী সাংবাদিক ও রাজনীতি সংশ্লিষ্টরা। ছাত্র জনতার অভ্যুত্থানের পর বাক স্বাধীনতা নিশ্চিতে এ আইন বাতিলের দাবি ওঠে, যার প্রেক্ষিতে সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া প্রকাশ করে সরকার। সাইবার সিকিউরিটি আইনে ছিল মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধু, জাতীয় সঙ্গীত ও পতাকা সম্পর্কে বিদ্বেষের দণ্ড এবং মানহানিকর তথ্য প্রচারের দণ্ডের মতো বিতর্কিত ধারা। খসড়ায় এগুলো বাদ গেছে। বেশ কয়েকটা সেকশনে শাস্তিটাও কমিয়ে দিয়েছে। 3 বছরেরগুলো 2 বছর, 5 বছরেরগুলো 3 বছর, প্লাস অনেক পেনাল্টি, ফাইন্যান্সিয়াল পেনাল্টি যেগুলোর কথা বলা ছিল ওটাও কমিয়ে দিয়েছে। 1 কোটিটা 50 লাখ, 10 লাখেরটা 5 লাখ। তবে জামিন অযোগ্য ধারা 4টি থেকে বেড়ে হয়েছে 7টি, যেখানে রয়েছে সাইবার স্পেসে প্রতারণা, সন্ত্রাস বা ব্ল্যাকমেইলের মতো অপরাধ। সন্দেহের বশে বিনা পরোয়ানায় আটকের সুযোগও রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যদি মনে করেন একটা অপরাধ সংঘটিত হবে বা হতে পারে, তাতেও আটক করতে পারবেন। দুঃখজনক হচ্ছে সেই বিষয়টা এখনও রয়ে গেছে। কাজেই এই আইনশৃঙ্খলা বাহিনীকে এইরকম ক্ষমতা দেওয়াটা আসলে এই সুযোগ থাকা হচ্ছে এটা অপপ্রয়োগের একটা সুযোগ রয়ে গেল। নতুন যুক্ত হয়েছে অনলাইন জুয়ার অপরাধ। সাইবার আইনের বিচারের জন্য স্বতন্ত্র সংস্থা গঠনের আহ্বান বিশ্লেষকদের। ওভারসাইট বডি হিসেবে যে কর্তৃপক্ষ তৈরি করা হবে সেটি হবে সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণের বাইরে। সরকারই কিন্তু সবচেয়ে বেশি আপনার সাইবার সিস্টেমকে ব্যবহারকারী কর্তৃপক্ষ বা সংস্থা। হ্যাঁ, তারাই যদি এটাকে অপব্যবহার করে, তাহলে তারাই যদি আবার ওভারসাইট বডি হয়, নিয়ন্ত্রক সংস্থা হয়, তাহলে স্বার্থের দ্বন্দ্ব থেকে গেল। খসড়াটি চূড়ান্ত হলে অধ্যাদেশ জারি করবে অন্তর্বর্তী সরকার। নির্বাচিত সরকার এলে যা পরিণত হবে আইনে। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে জুলাই বিপ্লবী কন্যাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। পুরনোদের কথার ফাঁদে পা না দিয়ে নতুন ভাবনায় দেশ গড়ার তাগিদ দিয়েছেন তিনি। মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত জুলাইয়ে কন্যাদের নিয়ে নারী সমাবেশে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনে নারীদের অবদানের কথা উল্লেখ করে প্রশংসা করেন অধ্যাপক ইউনূস। জুলাই বিপ্লবে অংশ নেওয়া বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীরা অনুষ্ঠানে যোগ দেন। তারা প্রধান উপদেষ্টার সঙ্গে নানা বিষয়ে মত বিনিময় করেন এবং আশা আকাঙ্ক্ষা ও দাবির কথা তুলে ধরেন। তোমরা যদি পুরনোদের কথা শুনতে আরম্ভ করো তাহলে তোমাদের শেষ, ফিনিশ। এই একটা জিনিস তোমাদেরকে পরিষ্কার করতে হবে যে পুরনোদের কথার ফাঁদে পা দিও না। বুঝে পারা যায় না বলে আমরা দেখবো কি পারা যায়, কি পারা যায় না আমরা ঠিক করবো। আমরা বাংলাদেশে কি চাই সেটা ঠিক করলে কতক্ষণ পরে জিজ্ঞেস আমরা পৃথিবীতে কি চাই, কারণ আমরা তো পৃথিবীরও মানুষ, আমরা শুধু বাংলাদেশের মানুষ না। 5 অগস্ট থেকে 22 অক্টোবর পর্যন্ত সংখ্যালঘু নির্যাতনের 88 মামলায় এখন পর্যন্ত 70 জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, সংখ্যালঘুদের ওপর হামলার বেশিরভাগই রাজনৈতিক ও ব্যক্তিগত কারণে করা হয়েছে, তবে গ্রেপ্তার ও বিচারের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় দেখা হবে না। এ সময় রোহিঙ্গা সংকট বিশ্ববাসীকে জানাতে আগামী বছর এই বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন করা হবে বলে জানান শফিকুল আলম। এদিকে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন, 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত পদবঞ্চিত 1540 জনের আবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা পড়েছে। এর মধ্য থেকে উপসচিব ও সচিব পদমর্যাদার 746 জনকে পদোন্নতি দেওয়া হয়েছে। 1540 জনের মতো কর্মকর্তার আবেদন পেয়েছিলেন, সেগুলো যাচাই বাছাই করে ওনারা 750 কর্মকর্তাকে 764 জন কর্মকর্তাকে টু বি প্রিসাইজ ভূতাপেক্ষা সুযোগ সুবিধা দিয়ে পদোন্নতির সুপারিশ করেছেন। আরও মামলা হয়েছে 26টা, মোট মামলা হচ্ছে 88টা, আর গ্রেপ্তারের সংখ্যা হচ্ছে এই হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ প্রাপ্ত তথ্য অনুযায়ী যে 62টা কেসে ওইটাই 35 জন, আর এইখানে 26টা কেসে হচ্ছে আরও 35 জন। আগামীতে ক্ষমতায় গেলে জবাবদিহিমূলক সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 31 দফা রাষ্ট্র সংস্কার নিয়ে কুমিল্লায় এক প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যোগ দিয়ে একথা জানান তিনি। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি বিষয়ে এই কর্মশালার আয়োজন করে কুমিল্লা বিভাগ বিএনপি। কুমিল্লার ফান টাউন পার্ক মিলনায়তনে কর্মশালায় যোগ দেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। দিনব্যাপী এই আয়োজনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। কর্মশালায় অংশ নেওয়া নেতাদের নানা প্রশ্নের জবাব দেন তিনি। সমাপনী বক্তব্যে মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে নেতাকর্মীদের নির্দেশনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, দলের উপর মানুষের যে আস্থা আছে তা ধরে রাখতে হবে। স্বৈরাচার অনেক কিছু ধ্বংস করে দিয়ে গেছে, এই দেশটাকে তারা ধ্বংস করে দিয়ে গেছে, এই দেশের মানুষের ভবিষ্যৎ তারা ধ্বংস করে দিতে চেয়েছিল। এখনো সম্ভাবনা আছে এবং সেই সম্ভাবনাকে যদি বাস্তবায়ন করতে হয়, মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। বিএনপি হিসাবে আসুন আমরা মানুষের সেই প্রত্যাশা পূরণের জন্য আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করি। জয় বাংলা আর জাতীয় স্লোগান নেই, এখন থেকে এই স্লোগান দেয়া বাধ্যতামূলক নয়। মঙ্গলবার সকালে এ সংক্রান্ত হাইকোর্টের দেয়া রায় স্থগিত করে আদেশ দিয়েছে আপিল বিভাগ। একই সাথে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল মঞ্জুর করেছে আদালত। আওয়ামীপন্থী এক আইনজীবীর করা রিটের শুনানি শেষে 2020 সালে জয় বাংলাকে জাতীয় স্লোগান করে রায় দিয়েছিল হাইকোর্টের একটি বেঞ্চ। এরপর থেকে জাতীয় দিবস সহ বিভিন্ন অনুষ্ঠানে জয় বাংলা বলা অনেকটা বাধ্যতামূলক হয়ে যায়। তবে সরকার পরিবর্তনের পর সম্প্রতি এই রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ হাইকোর্টের রায় স্থগিত করেন। একই সাথে রাষ্ট্রপক্ষের আপিল মঞ্জুর করা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষ বেশ কয়েকটি যুক্তি তুলে ধরে বলেন, কোন বিষয়টি জাতীয় হবে কি হবে না সেটি সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়, এখানে আদালত হস্তক্ষেপ করতে পারে না। এখন থেকে জয় বাংলা আর আমাদেরকে বাধ্যতামূলকভাবে উচ্চারণ করতে হবে না। আমাদের বর্তমানের যে সংবিধান সেটি যখন তৈরি করা হয়েছিল 1972 সালে, তখন আমাদের যারা ফ্রেমার্স অফ দ্য কনস্টিটিউশন ছিলেন তারা সব কিছু ভেবে চিনতে আমাদের অনুচ্ছেদ 4-এ আর্টিকেল 4-এ জাতীয় কি হবে সেগুলোকে উল্লেখ করে দিয়েছেন, তার মধ্যে জয় বাংলা ছিল না। রাষ্ট্রের এই আইন কর্মকর্তা আরও অভিযোগ করে বলেন, আদালতকে ব্যবহার করে জয় বাংলাকে জাতীয় স্লোগান করে আওয়ামী লীগ সরকার সবার ওপর দলীয় মতাদর্শ চাপিয়ে দিয়েছিল। এই দলীয় স্লোগানটিকে যখন জাতীয়করণ করার চেষ্টা করা হয়েছে, সবার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, এবং যেহেতু পার্লামেন্ট থেকে সংবিধানের মধ্যে ওটিকে ঢুকিয়ে দেওয়া যাচ্ছে না, তখন আদালতের ঘাড়ে বন্দুক রেখে কাজটি যে করার চেষ্টা করা হয়েছে এটি সম্পূর্ণভাবে অবৈধ। কিন্তু মুক্তিযুদ্ধের সময়কার জয় বাংলার যে প্রভাব সেটি কিন্তু কেউ অস্বীকার করছে না। মুক্তিযুদ্ধের অন্যতম স্লোগান ছিল জয় বাংলা, যা পরবর্তীতে আওয়ামী লীগ তাদের দলীয় স্লোগানে পরিণত করে ভাবমর্যাদা ক্ষুণ্ণ করে বলেও অভিযোগ রাষ্ট্রপক্ষের। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
6 বছর পর হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের কথা ভাবছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অধিকাংশ ছাত্র সংগঠন এই সিদ্ধান্তে ঐক্যে পৌঁছেছে। তবে ছাত্রদল সহ কয়েকটি সংগঠন বলছে ডাকসু নির্বাচন করার মতো পরিবেশ এখনো হয়নি। দীর্ঘ ২৮ বছর অচল থাকার পর ২০১৯ সালে নির্বাচনের মাধ্যমে সচল হয় ডাকসু। এরপর আর নির্বাচন হয়নি। শিক্ষার্থীরা দাবি জানালেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আর কোনো উদ্যোগ দেখা যায়নি। গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকেই দাবি উঠেছে ছাত্র সংসদ নির্বাচনের। ফেব্রুয়ারির মধ্যে ডাকসু নির্বাচন আয়োজনের কথা ভাবছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় রাজনীতির চর্চার ধরন কেমন হবে তা নিয়ে কমিটি গঠন করা হয়েছে। ডাকসু নির্বাচনটা একটি দ্রুততম সময়ে হওয়া দরকার। প্রাথমিকভাবে আমাদের ইচ্ছা আমরা ফেব্রুয়ারির মধ্যে যদি করে ফেলতে পারি সেটা শিক্ষার্থী এবং প্রশাসনের জন্য ভালো হবে। গঠনতন্ত্র নিয়ে বেশ কিছু আপত্তি জানাচ্ছে ছাত্র সংগঠনগুলো। এমনকি এখনো নির্বাচন করার মতো পরিবেশ নেই বলে আপত্তি করছে কিছু ছাত্র সংগঠন। কোনো গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য কোনো ধরনের উদ্যোগ এখন আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ এবং ছাত্র সংসদের যে নীতিমালা, সেই নীতিমালা সংস্কার, এই দুইটা কাজ যদি 2 মাসের মধ্যে হয়, যদি 3 মাসের মধ্যে হয়, তাহলে চতুর্থ মাসেই ডাকসু ইলেকশন হইতে পারে। শিক্ষার্থীদেরকে এই পর্যাপ্ত সময়টুকু নিশ্চিত করেই তারপর ডাকসু নির্বাচন বা বাংলাদেশের অন্য কোনো ছাত্র সংসদ নির্বাচন হলে সেটি অত্যন্ত কল্যাণকর হবে এবং এটি কার্যকর হবে। কিন্তু আপনি যদি অনেক দ্রুত অথবা খুব তাড়াহুড়ো করে যদি ডাকসু করেন তাহলে ডাকসুর যে প্রতিফলন, আমরা যেটি 19 সালে যে ডাকসুর প্রতিফলন ব্যর্থ হয়েছে সেটি আবারও ব্যর্থ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দ্রুত নির্বাচন চায়। তারা মনে করছে লেজুরভিত্তিক রাজনীতির অপসংস্কৃতি নিরসনে ডাকসু হতে পারে সমাধান। সকলে মিলে আমরা সমন্বিত সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে যেন ছাত্র সংসদ নির্বাচন শুরু হয় একটা ক্যাম্পাস থেকে অন্তত, সেই ক্ষেত্রে আমরা সকলে একসাথে কাজ করব। মিনিমাম তো 2 মাসের অন্তত একটা প্রস্তুতি বিশ্ববিদ্যালয় প্রশাসনেরও প্রয়োজন রয়েছে, আবার ছাত্রদেরও প্রয়োজন রয়েছে। তো সে আলোকে আমরা সেটাকে ফেব্রুয়ারি মার্চই উপযুক্ত বলে মনে করছি। ছাত্রদের বৈধ প্রতিনিধিত্ব নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছে প্রক্টর। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চোরাকারবারের অভয়ারণ্যে পরিণত হয়েছে সুনামগঞ্জের 5 উপজেলা। সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে এই উপজেলাগুলোর সীমান্ত দিয়ে আসছে অবৈধ পণ্য। কাপড়, প্রসাধন সামগ্রী ছাড়াও ঢুকছে মাদকদ্রব্য। গত 5 মাসে প্রায় 24 কোটি টাকার পণ্য জব্দ করেছে বিজিবি। বাধা দিলে চোরাকারবারিদের হামলার শিকার হচ্ছেন স্থানীয়রা। বিজিবি বলছে চোরাচালান ঠেকাতে সীমান্তে তৎপর রয়েছেন তারা। নিয়মিত চলছে অভিযান। সুনামগঞ্জের দোয়ারা বাজারে চোরাই পথে 3 ডিসেম্বর প্রায় 3.5 কেজি রসুন আটক করে বিজিবি। ভারতে পাচারের সময় আটক করা পণ্য ফিরিয়ে আনতে দেশীয় অস্ত্র নিয়ে বিজিবির উপর হামলা করে চোরাকারবারিরা। বিজিবির শক্ত প্রতিরোধে জব্দকৃত মালামাল ছিনিয়ে নিতে ব্যর্থ হয় তারা। শুধু দোয়ারা বাজার নয়, জেলা সদর, তাহিরপুর সহ বিভিন্ন সীমান্তে আগের চেয়ে বেপরোয়া হয়ে উঠেছে এখানকার চোরাকারবারি সিন্ডিকেট। বাংলাদেশ থেকে ভারতে পাচার করছে রসুন, ইলিশ সহ নানা পণ্য। রাতের আধারে সীমান্তের কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে নিয়ে আসছে গরু, চিনি সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। 100-150 অটো ছুটছে শুধু রসুন নিয়ে, আপনার ইলিশ মাছ নিয়ে, পরে শাড়ি নিয়ে, মানে যত ধরনের ব্যবসা করা যায় কসমেটিক থেকে শুরু করে সব ওরাই করতেছে। সাধারণ মানুষ আছে, সন্ধ্যার পরে এই চোরাকারবারির দাপটে কোনো মানুষ রাস্তায় বাহির হইতে পারে না। আমরা এর পরিত্রাণ চাই। সংঘবদ্ধ চোরাকারবারিদের বাধা দিতে গেলে হামলা শিকার হচ্ছেন স্থানীয়রা। এছাড়া প্রতিবাদ করলে ভাঙচুর করে বাড়িঘর, জানান স্থানীয় জনপ্রতিনিধি। রসুন, মাছ, তারপরে আপনার সুপারি এই প্রতিনিয়ত যাচ্ছে, আর তারা নামায় আনতেছে মদ, গাঁজা, ফেন্সিডিল, এই ইয়াবা, এগুলা। গত 5 মাসে বিজিবির সদস্যরা 24 কোটি টাকার চোরাই পণ্য জব্দ করেছে। চোরাকারবারদের অধিক চোরাচালান জব্দ হওয়ার কারণে তাদের কিছুটা ক্ষোভ হয়তো বিজিবির প্রতি রয়েছে, যে কারণে তারা হামলা করার চেষ্টা করে। যদি সঠিকভাবে শাস্তি নিশ্চিত করা হয় বিচার বিভাগ কর্তৃক, সেই ক্ষেত্রে হয়তো এই ধরনের হামলা বা এই ধরনের উগ্র পরিস্থিতির সৃষ্টি ভবিষ্যতে হবে না।
চোরা কারবারি সিন্ডিকেটদের ঠেকাতে সুনামগঞ্জের 5 উপজেলায় প্রায় 90 কিলোমিটার সীমান্তে টহল দেয় বিজিবির সদস্যরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রোপণ মৌসুমেও আলুর বীজের আকাশছোঁয়া দাম নিয়ে বিপাকে কৃষক। একদিকে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে বিএডিসির বীজ আলু, অন্যদিকে আমদানি করা বীজ আলু বিক্রি হচ্ছে রেকর্ড সর্বোচ্চ দামে। কৃষি বিভাগ বলছে বাজারে আলুর দাম বেড়ে যাওয়ায় বেড়েছে বীজের দামও। কুড়িগ্রামে চলতি মৌসুমে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭,১০০ হেক্টর জমিতে। তবে রোপণ মৌসুমে বীজের অস্বাভাবিক দামে উদ্বিগ্ন চাষিরা, মিলছে না প্রয়োজনীয় বীজও। কৃষকরা বলছেন উৎপাদন খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি আবাদ নিয়ে সংকট দেখা দিয়েছে। বীজ আলু না পেয়ে অনেকেই আলু চাষের জন্য তৈরি করা জমিতে চাষ করছেন বিকল্প ফসল। রেট হলো ৬২-৬৩ টাকা, আর আমরা বীজ কিনতেছি ১২০-৩০ টাকা কেজি। ভুনতে করছে আলু করার জন্য, আলু বীজের দাম বেশি, আর আলু না কাটিয়ে এখন কবি গেলাম। কৃষি বিভাগ বলছে বাজারে আলুর দাম বেড়ে যাওয়ায় বেড়েছে বীজের দামও। মাঠ পর্যায়ে কৃষকদের সহায়তার দাবি কর্মকর্তাদের। খাবার আলুর দাম বাজারে বেশি থাকায় বীজ আলুর দাম কিছুটা বেশি হলেও বীজের কোনো সংকট নেই। আমাদের মাঠ পর্যায়ে যারা কর্মী আছে তাদেরকে নির্দেশনা প্রদান করা হয়েছে আলু কৃষকের ঘরে না ওঠা পর্যন্ত তারা যেন কৃষকের পাশে সার্বক্ষণিক থেকে পরামর্শ প্রদান করে। আমদানি করা বীজ আলুর দামও এবার আকাশছোঁয়া। গত বছর হল্যান্ডের বীজ আলু ১০,০০০ টাকায় বিক্রি হলেও এবছর দাম উঠেছে ৩২,০০০ টাকা পর্যন্ত। বেচতে গেলে সময় দাম আগর বাগর করেন, মেজিস্টার ভাড়ায় দেন, আর আমরা ২৭,০০০ টাকা কিনে আমরা বেচমু কয়টা করে আলু। ডিলারদের দাবি চাহিদার তুলনায় যোগান কম থাকায় দাম কিছুটা বাড়তি। আমদানি করা বীজ আলুর ক্ষেত্রে নির্ধারিত দাম না থাকায় এ নিয়ে কিছু করার নেই বলছে কৃষি বিভাগ। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন তাদের যে আলু বীজ আছে সেটার কিন্তু দাম নির্ধারণ করা আছে, কিন্তু কোনো কোম্পানির বা কোনো আমদানিকারকের কোনো বীজের দাম নির্ধারণ করার বিষয়টা কিন্তু আমাদের নেই। মুন্সিগঞ্জে চলতি মৌসুমে ৩৪,৬৫০ হেক্টর জমিতে ১০.৫ লাখ টন আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে মুন্সিগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জিতু রায়। জিতু, আলু উৎপাদনে বীজের দামের কোনো প্রভাব কি পড়বে? কৃষি বিভাগ থেকে কি বলছে এই বিষয়ে? নিশ্চয়ই এই প্রভাব পড়বে। আমরা প্রতি বছর দেখছি আলুর দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে, আর এবার এই যে রোপণ মৌসুম, এখানেই কৃষক যখন সর্বোচ্চ দামে তার বীজটি সংগ্রহ করছেন, আলু বীজটি রোপণ করতে তাকে ৩২,০০০ টাকা গুনতে হচ্ছে, যেটি গত বছর ছিল ৯ থেকে সর্বোচ্চ ১০,০০০ টাকা। এই উৎপাদনের প্রক্রিয়ার প্রথম ধাপটিতে বীজ যখন তাকে কিনতে হচ্ছে ৩ গুণ দাম দিয়ে, এর পরবর্তীতে সার এবং বীজ এই প্রক্রিয়াগুলো রয়েছে, তার পরবর্তীতে সংরক্ষণে গিয়ে কোল্ড স্টোরেজে সেখানে কিন্তু কৃষককে আরও অনেক ব্যয় করতে হবে। সেই জায়গা থেকে এখনই কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে যে আলু উৎপাদনে গত বছর যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল সেই উৎপাদনটি করবার জন্য কৃষকের যে পরিমাণ খরচ হয়েছে তার প্রাথমিক পর্যায়ের এই বছর এই রোপণ মৌসুমে প্রাথমিক পর্যায়ে কিন্তু সেই খরচটি কৃষককে করতে হচ্ছে, যেহেতু বীজ আলু তাকে ৩ গুণ দাম দিয়ে কিনতে হচ্ছে। কৃষি বিভাগ যথাযথভাবে প্রতি সময়ের মতোই তারা যেটি বলছে যে এর কোনো প্রভাব পড়বে না, কিন্তু সাধারণ দৃষ্টিভঙ্গিতেই যদি আমরা দেখি যে একেবারে প্রান্তিক পর্যায়ে যে কৃষক, এই কৃষক কিন্তু আলু এখন উৎপাদন করবার জন্য মাঠ প্রস্তুত করলেও তারা বীজের সংকট বা বীজ আলু কিনবার সামর্থ্য না থাকার কারণে কিন্তু অনেক কৃষক এখন পর্যন্ত কিন্তু তারা রোপণ করতে পারছেন না। মুন্সিগঞ্জ প্রসিদ্ধ জেলা বাংলাদেশে আলু উৎপাদনের জন্য। এই জেলাতে ডিসেম্বরের আসার প্রথম সপ্তাহের মধ্যেই কিন্তু আলু উৎপাদন একেবারে শেষ হয়ে যায়, কিন্তু এই যে বর্তমান রোপণ মৌসুমে কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি যে প্রসিদ্ধ এই জেলাতে কিন্তু এখন পর্যন্ত অনেক জায়গাতে কিন্তু আমরা লক্ষ্য করছি যে এখন পর্যন্ত মৌসুম চলে গেলেও কিন্তু তারা দেখছি যে রোপণ করতে ব্যর্থ হচ্ছেন। আলু উৎপাদনের তথ্য নিয়ে মুন্সিগঞ্জ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জিতু রায়। এবার জানাবো আবহাওয়ার খবর।
মেহেরপুরে মৃদু বাতাসের সাথে বেড়েছে শীতের তীব্রতা। এ নিয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রাজিবুল হক। রাজিবুল, মেহেরপুরে তাপমাত্রা এখন কত ডিগ্রি, আর শীতের কি কোনো প্রভাব পড়েছে মানুষের জীবনযাত্রায়? আজ সকাল 6টায় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস এই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে 14 ডিগ্রি সেলসিয়াস। অথচ কিছুটা হলো গতকালকে থেকে 1 ডিগ্রি তাপমাত্রা কমলেও মূলত এই যে তাপমাত্রার সাথে শীতের কোনো আসলে পার্থক্য খুঁজে পাওয়া মুশকিল, কারণ তাপমাত্রার সাথে শীতের সাংঘর্ষিক বিপরীত একেবারে। কারণ যে পরিমাণ শীত এবং বাতাস আছে, এই বাতাসের কারণে কিন্তু হাতের যে সকালের যে শীত সেটা কিন্তু মোটামুটি কনকনে যে শীত সেটি কিন্তু মূলত মেহেরপুরে শুরু হয়েছে গত দুদিন ধরেই। আর গতকালকে রাত 8টার পর থেকে মূলত ঘন কুয়াশায় আচ্ছন্ন যে পুরো জেলা, অর্থাৎ কুয়াশার ঘনত্ব এতটাই বেশি ছিল যে দৃষ্টিসীমা খুবই 50 মিটারে দাঁড়িয়েছে, যা এখন পর্যন্ত বিরাজমান এবং চলমান। ঘন কুয়াশার কারণে সড়কে যে দুর্ঘটনা প্রতিরোধে যানবাহনগুলো চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে, কারণ দৃষ্টিসীমা 50 মিটারের হয়, আসলে 50 মিটার দূরে আর কিছু দেখা যাচ্ছে না। অর্থাৎ কুয়াশার ঘনত্ব এতটাই বেশি, এই কারণে আসলে দূরের জিনিস দেখা স্বাভাবিক হচ্ছে না। আর এই যে কনকনে সকালের শীত, এই শীত বা ঘন কুয়াশার উপেক্ষা করে কিন্তু মূলত শ্রমজীবী যারা নিম্ন আয়ের মানুষ আছে তারা মূলত একেবারে ভোর থেকেই কিন্তু আসলে তারা কাজের সন্ধানে বেড়েছে। যদিও তাদের দুর্ভোগ বেড়েছে, এই দুর্ভোগের কারণে তারা অনেকটা কষ্ট পেলেও আসলে তারা এটা সহায় করে নিচ্ছে বা উপেক্ষা করছে, কারণ পরিবার পরিজন নিয়ে দুমুঠো ভাতের জন্যই মূলত তারা এই সকালবেলায় বা ভোরের দিকে যে কুয়াশা এবং এই যে শীত আছে এই শীতকে উপেক্ষা করেছে। জনজীবনে যে প্রভাব পড়েছে পুরোটাই বলা যায় যে নিম্ন আয়ের এবং শ্রমজীবী যারা মানুষ আছে তাদের উপরে মূলত প্রভাবটা বেশি পড়েছে, কারণ এই শীত এবং ঘন কুয়াশার কারণে স্বাভাবিকভাবে অনেকেই আসলে ঘর থেকে বের হতে চাইছে না, কারণ এই কুয়াশার সাথে যে মৃদু বাতাস আছে এই বাতাসের কারণে কিন্তু শীতের তীব্রতা কয়েক গুণ বেশি বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ বাধ্য হয়ে বলা যায় যে নিম্ন আয়ের শ্রমজীবী যারা মানুষ আছে বা শ্রমিক মানুষ তারা কিন্তু মূলত এই শীত এবং কুয়াশাকে উপেক্ষা করেই তারা এই কাজের সন্ধানে বের হচ্ছে। মেহেরপুর থেকে শীত পরিস্থিতির সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রাজিবুল হক। আগুনে হতাহতের ঘটনা ঘটলেও চট্টগ্রামের মার্কেটগুলোয় নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নেই। বিশেষ করে রিয়াজউদ্দিন বাজার, টেরি বাজারের মতো এলাকায় ঝুঁকি বেশি। ছড়িয়ে থাকা বিদ্যুতের তারে দুর্ঘটনার সংখ্যাও বেশি। ফায়ার সার্ভিস জানিয়েছে সতর্ক করলেও তাতে গা করছেন না ব্যবসায়ীরা। তবে বণিক সমিতির নেতাদের দাবি প্রয়োজনীয় সরঞ্জামের ব্যবস্থা রেখেছেন তারা। গেল জুন মাসে রিয়াজউদ্দিন বাজারের দুটি মার্কেটে আগুনের ঘটনায় ৩ জন মারা যান, দগ্ধ হন বেশ কয়েকজন। এরপর এখানকার অগ্নি নিরাপত্তা আবারও প্রশ্নের মুখে পড়ে। তবে এখনও অবস্থার পরিবর্তন নেই। এই এলাকায় ৪ শতাধিক বিপণী বিতানেই ঘিঞ্জি পরিবেশ। জরুরি অবস্থায় সরু রাস্তা দিয়ে বের হওয়াও কঠিন। ছড়িয়ে ছিটিয়ে থাকা বিদ্যুতের তার ঝুঁকি বাড়াচ্ছে আরও। রিয়াজউদ্দিন বাজারের মতো টেরি বাজার, বক্সিরহাট, চাকতাই খাতুনগঞ্জ সহ প্রায় সব বাণিজ্যিক এলাকায় আগুনের ঝুঁকিতে। এতে শঙ্কিত ক্রেতা বিক্রেতারা। 5-6 মাস আগে একটা এখানে দুর্ঘটনা হয়েছে, কিছুদিন আগে একটি দিকে একটু নফুলগলিত হয়েছে, আপনারা অবশ্যই অবগত আছেন। এ ব্যাপারে আমরা সবসময় কি একটু আতঙ্কিত আছি। যারা এখানে কাজ করে, মার্কেটের ব্যবসায়ী যারা আছে, আরও যারা ক্রেতারা আছে, তারা একটু উদ্বিগ্ন। আগুন নেভানোর ব্যবস্থা রাখতে মার্কেটগুলোকে জানিয়েছে ফায়ার সার্ভিস, কিন্তু কেউ আমলে নিচ্ছে না বলে দাবি তাদের। সবাই কিছু কিছু শরিক হয়ে একটা সমিতির মাধ্যমে যদি যে একটা মার্কেটের এরিয়ায় এক একটা যদি আন্ডারগ্রাউন্ড রিজার্ভার করা যায়, তাদেরকে একদম অল্প খরচে এটি করা সম্ভব। তাদেরকে আমরা সিস্টেম বলেছি, কিন্তু আসলে আদৌ সেইভাবে তারা সাড়া দেয়নি। ব্যবসায়ী সমিতির দাবি প্রয়োজনীয় সরঞ্জাম রাখার পাশাপাশি দোকান কর্মচারীদেরও আগুনের ঝুঁকি নিয়ে সতর্ক করা হয়েছে। প্রত্যেক মার্কেটের মধ্যে আমাদের রিজার্ভ ট্যাঙ্কি রয়েছে এবং অগ্নি নির্বাপনের জন্য ইনস্টলমেন্ট প্রাথমিক যেই গ্যাসের ইয়েগুলো রয়েছে ওগুলো আমরা প্রত্যেক মার্কেটে রাখে ওই ব্যবস্থা আমরা করেছি। অপরিকল্পিত এসব মার্কেটে আগুন লাগলে অনেক সময় ফায়ার কর্মীদের কাজে ব্যাঘাত ঘটে। এজন্য ভবন নির্মাণের আগেই সতর্কতার তাগিদ কর্মকর্তাদের। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আর এ ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।